হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সাত্তকী বসুর কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প, কামোথা। আজকে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি রয়েছি দিব্যেন্দু। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। আর বেশি সময় নষ্ট না করে শুরু হতে চলেছে আজকের গল্প, সাত্তকী বসুর কলমে কামোথা। নভেম্বরের শেষের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনো বেশ কিছুদিন বাকি, কিন্তু সেটা কলকাতার ক্ষেত্রে। কথা যদি পুরুলিয়ার হয় তবে সেটা আলাদা। রোহান মিত্র পুরুলিয়ার বারভূম অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের অফিসে গ্রুপ সি এ স্টাফ হয়ে এসেছে মাসখানেক হলো। কলকাতার ছেলে, তবে পরিচিত কিছুজনকে ধরে জানুয়ারি নাগাদ কলকাতার বদলির ব্যবস্থা করেছে। যাক সেসব কথা। আজ সে এসেছিল তার স্টাফ কোয়ার্টার থেকে বেশ কিছুটা দূরে অযোধ্যার কাছাকাছি একটা গ্রামে। অফিসের কলিগ প্রতাপদার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে। এখানে আসার ইচ্ছে তার মোটেই ছিল না। বেহাত প্রতাপদা তার সিনিয়র, আর অনেকবার অনুরোধ করেছে তাই আসা, না হলে। কিন্তু এখানে এসেও হলো এক বিপত্তি। সবাই এসেছিল তাই হই হুল্লোড় করতে করতে সন্ধ্যা হয়ে গেল। প্রতাপদার লোকটা এমন, সে একবার বললও না যে আজকে রাতটা এখানে থেকে যা, কাল একটা ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। সন্ধ্যা হতে দেখেই সাত তাড়াতাড়ি দিয়ে গেল বাস স্ট্যান্ডে, আর সবাই যে যার মতো চলে গেছে। লোকাল সব বাইকে এসেছিল, ওকেই শুধু এই বাস করে যেতে হবে ঘন্টা দুয়েকের রাস্তা। এদিকে প্রতাপদা নামাতে এসেছিল ঠিকই, কিন্তু দাঁড়ালো না কাজের বাহানা দিয়ে। এখন সে অন্ধকারে বাস স্ট্যান্ডের শাল পিয়ালের জঙ্গলে একেবারে একা। চারিদিকে ঝাঁকে ঝাঁকে জোনাকি ছাড়া আর কেউ তেমন সঙ্গী নেই। এমনিতেই ভূতের ভয় তার নেই, কিন্তু ভয় আছে চোর ডাকাতের। সঙ্গে কিছুই নেই বিশেষ, তবুও বলা তো যায় না। বাসটা আসছে না কেন? হাত ঘড়ি দেখে সে, রাত 8:10। বাসটা কি নেই? এখান থেকে প্রতাপদার বাড়ি তো আন্দাজ 10 কিলোমিটার হবে, তবে ফিরবে কি করে? এসব ভাবছে ঠিক তখনই হর্ন শুনতে পেয়ে চমকে দাঁড়াতে এসে দেখে বাস আসছে। সেই বাসের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে শাল পিয়ালের জঙ্গল। হাফ ছাড়ে রোহান। বাসে উঠে সে দেখে সিটগুলো ভর্তি। পেছনের দিকে সিটগুলো কয়েকটা ফাঁকা আছে ঠিকই, কিন্তু তার পেছনের দিকে বসতে মোটেই ভালো লাগে না। সে এদিক ওদিক চোখ ঘোরাতেই দেখতে পেল মাঝামাঝি একটা সিটে একটা মেয়ে বসে আছে, আর পাশের সিটটা ফাঁকা। রোহান সেই সিটেই বসে পড়ে। সে নিজের মাথাটা সিটে হেলান দেয়, বাইরের অন্ধকারে তাকিয়ে ভাবতে থাকে এই এলাকার অপরূপ প্রাকৃতিক কথা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তার শহর কলকাতার চাইতে একেবারে আলাদা। যাকে যাকে প্রতিদিন সে দেখতে পায় নানান রং বেরঙের পাখি, ছোট ছোট পাহাড়, মালভূমি, পাথুরের জমি আর বিচিত্র নানান গাছের সমাহার, ছোট্ট ঝর্ণা, মাঝে মাঝে নদী। যে জায়গায় জনবসতি সেই জায়গায় মাটিতে রোজ সকালে ঘন হয়ে পড়ে থাকে গাছের শুকনো পাতা। বৃষ্টি এলে তো আরো সুন্দর হয়ে ওঠে এই জনজীবন, এই পুরুলিয়া। রোজ সকালে সে তাজা বাতাস আর মাটির গন্ধ পায় এখানে। মাঝে মাঝে তার নাকে ভেসে আসে নানান ফুলের গন্ধ। অফিসে যাওয়ার পথে সে দেখতে পায় লাল মাটিতে উন্মুক্ত বৃষ্টির জলের দামাল পদচিহ্ন। যদিও এখন অন্ধকারে ছুটে চলেছে বাস। মাঝে মাঝে থেকো থেকো জোনাকি ছাড়া আর বিশেষ কিছুই চোখে পড়ে না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। সেই নিঃশ্বাসে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ তার নাকে আসে। পাশে বসা মেয়েটি কোনো সেন্ট বা আতর জাতীয় কিছু ব্যবহার করেছে।
তারই গন্ধ। গন্ধটা উগ্র কিন্তু ভীষণ মিষ্টি। জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চলতে লাগলো বাস, আর হু হু করে উড়ে আসা হাওয়া যেন কাঁপন ধরিয়ে দিল ওদের। কিন্তু কি আশ্চর্য, মেয়েটির কোনো পরিবর্তনই নেই। রোহান ভাবল, ওর কি শীত লাগছে না? কিছুটা এগোনোর পরেই সহ্য করতে না পেরে রোহান বলল, ম্যাডাম, জানলাটা বন্ধ করে দিন না। মেয়েটা হাসল, ভারী মিষ্টি সেই হাসির শব্দ। রোহান বলল, ম্যাডাম, আপনি হাসছেন কেন? মেয়েটি অদ্ভুতভাবে বলে উঠল, আপনার উত্তাপ চাই। চমকে উঠল রোহান, বলল, মানে? মেয়েটি আবার মৃদু হেসে উঠল, তাল কাটল কন্ডাক্টরের আওয়াজে। টিকিট 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 কাটল রোহান, কিন্তু কেন জানা নেই রোহান জানলার কথাটা একবারও বলল না। বাস চলতে লাগলো। মেয়েটি তাকে প্রশ্ন করল, আপনার নাম কি? রোহন, রোহন মিত্র। আপনার? মেয়েটি মৃদু হেসে উত্তর দিল, সুজাতা ঘোষাল। রোহান জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? ঝালদা। আপনি? আমি আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল, সেখানেই গিয়েছিলাম। ও আচ্ছা, তা আপনি বিয়ে করেননি? রোহান মনে মনে ভাবল, মেয়েটার কি গায়ে পড়া স্বভাব রে বাবা। কিন্তু মুখে মৃদু হেসে জবাব দিল, না। আপনি? মেয়েটা হাসলো যেন, জবাব দিল, না, বিয়ে করেছিলাম, টেকেনি। ভীষণ একা আমিও। এরপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। চকিতেই রোহানকে মেয়েটা যেন আলতো করে জড়িয়ে ধরল। আপনিও একা, আমিও ভীষণ একা। আসুন না, এই দুজনের একাকিত্বকে মিলিয়ে দিই। রোহানের মনে মনে একটা পাশবিক সত্তা মুহূর্তের মধ্যেই জেগে উঠলেও সে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে আবারও মৃদু স্বরে বলল, কি করছেন কি আপনি? ভিড়, বাস, কেউ দেখে নিলে? মেয়েটা যেন আকুতি করে উঠল, প্লিজ, কেউ দেখবে না। আমি অনেক চেষ্টা করেছি জানেন। ও মানে আমার হাজবেন্ড একটা নপুংসক। আমি নারী হয়ে ওঠার কোনো সুখ পাইনি। এই মুহূর্তটুকু ফেরাবেন না প্লিজ। তলপেটির নিচে একটা ব্যথা অনুভব হতেই ধর্মর করে উঠে বসে রোহান। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাত বাড়িয়ে জলের জগটা খোঁজার চেষ্টা করেও খুঁজে পায় না। বাধ্য হয়ে নিচে নামতে গিয়ে চটচটে একটা পদার্থে স্লিপ খেয়ে যায়, আর বুঝতে পারে সেটা শরীর থেকে বেরিয়ে এসেছিল। এই স্লিপ খাওয়ার জন্যই নিচে কিছুটাতে একটা ভীষণ চোট পায় সে। আস্তে আস্তে সামনে নিয়ে ঘরের লাইটটা জ্বেলে দেয়, আর দলা পাকিয়ে আলো ঝাঁপিয়ে পড়ে সারা ঘরে। ওই তো জলের জগটা বিছানার পাশেই রাখা। সে ধীরে ধীরে সেই দিকে পা বাড়ায়। প্রচণ্ড ব্যথা সারা শরীর জুড়ে। ঠকঠক করে জল খেতেই আবার সেই যন্ত্রণাটা সে অনুভব করে। কে যেন তার তলপেটে গভীরভাবে শুষে নিচ্ছে সমস্ত জল। উফ, কি প্রবল সেই যন্ত্রণা! সহ্য করতে না পেরে রোহান লুটিয়ে পড়ে মাটিতে। প্রচন্ড দরজা ধাক্কানোর আওয়াজে ধর্মর করে উঠে বসে পড়ে রোহান। সূর্যের আলো যেন চোখ ধাঁধিয়ে দেয় তার। সকাল হয়েছে। ব্যস্ত কলকাতা মহানগরীর কলতান কানে আসছে তার। দরজার বাইরে থেকে কেউ যেন তাকে ডেকে বলছে, বাবু, অফিসে দেরি হচ্ছে তো, ওঠো এবারে। মায়ের ডাক। রোহান কোনো ক্রমে ওঠার চেষ্টা করে। ব্যথা নেই তো শরীরে। তবে রোহান বেশি কিছু ভাবতে পারে না। ঘড়ির দিকে তাকায়। 9:10 বেজে গেছে। অফিসের কথা মনে পড়ে যায়। কত কাজ,
ধর্মরিয়ে উঠে পড়ে রোহান, দরজা খুলে দেয়। মা ভিতরে এসে বলল, কিরে, অফিস কখন যাবি? রোজ এত দেরি করিস? রোহান হুহা করে বেরিয়ে পড়ে। বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে মা বলল, হ্যাঁ রে বাবু, সকাল সকাল তো উঠতে পারিস। তোর তো 9:30 অফিস। তুই সকালে উঠে চাটা খেয়ে একটু ঘুরে বেরিয়ে বেলায় ভাতটা খেয়ে নিয়ে বেরোলে তো এত কষ্ট হয় না তোর, বলতো? মুখে বিরক্তসূচক আওয়াজ করে রোহান বলে, মা, ভাতটা দাও না, আমি চা বাইরে খেয়ে নেব ক্ষণ। রোহানের মা আর কিছু বলল না, ভাত বেড়ে দেন। রোহান ভাত খাচ্ছিল। হঠাৎ তাদের বাড়ির মেড মেনকার ডাকে মা গেলেন রোহানের ঘরের ভিতর। খানিকটা বাদে বিষণ্ণ মনে থমথমে মুখে বেরিয়ে এসে রোহানের কাছে ফিসফিসিয়ে বলেন, বাবু, তোর কি কোথাও আঘাত লেগেছে রে বাবা? কোথাও কেটে ছড়ে গেছে নাকি? রোহান চিন্তিত হয়ে পড়ল। না তো মা, কেন? রোহানের মা থমথমে মুখে বললে, তবে তোর বিছানায় থমথমে রক্ত জমে থাকে কেন? বেশ কয়েকদিন ধরেই দেখছি বিষয়টা, কিন্তু কেন বলতো? রোহান ইতস্তত মুখ করে বলল, মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। এই বলেই ভাতটা পুরোপুরি না খেয়ে উঠে পড়ল। রোহানের মা খেয়াল করেছেন ছেলে পুরুলিয়া থেকে ফেরার পর থেকে কেমন যেন অসুস্থ হয়ে পড়েছে। কথা কম বলে, খাওয়া দাওয়া কম করে, মাঝে মাঝে মাঝরাতে চিৎকার করে। চিন্তায় আছেন তিনি, কিন্তু ছেলে বড় হয়েছে, কিছু বলতে পারেন না। রোহান তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে যায়। বাসে উঠে দেখে একটাও সিট নেই। একটা সিট আসে, তবে রোহান দাঁড়িয়ে থাকে। ব্যস্ত কলকাতা শহরে এই চৈত্র মাসের সকালে প্রবল গরম। ঘাম মুছতে মুছতে রোহান দাঁড়িয়ে থাকে। সেই দেখে মেয়েটি বলে ওঠে, এই যে শুনছেন, আমার পাশের এই সিটটা ফাঁকাই আছে, আপনি বসুন। রোহান যেন কোনো অজানা এক কারণে ভয়ে সিটিয়ে যায়। সে বলে, না না। মেয়েটি নরম সুরে বলে, আরে সিটটা তো ফাঁকাই আছে, আর এটা তো লেডিস সিটও নয়, আপনি বসুন। কেমন যেন তেলে বেগুনে জ্বলে ওঠে রোহান। আরে ম্যাডাম, বসুন না আপনি, আমি বসবো না বলছি তো। রোহানের এই রূঢ় ব্যবহারে মেয়েটি আর কিছু বলে না। যে উপকারের দিনকালই নেই। পরে স্টপেজে এক গাদা লোক উঠবে, তখন সে বুঝতে পারবে, এই ভেবেই সে চুপ হয়ে যায়। রোহান বুঝতে পারে সে অন্যায় করেছে। আসলে একটা ঘটনা এমনভাবে তাকে। রোহান তার একটু পাশে দাঁড়িয়ে বলে, কিছু মনে করবেন না, আসলে আমি একটু ডিস্টার্ব আছি, আমি সত্যিই খুব দুঃখিত। মেয়েটি এবার রোহানের দিকে ঘুরে তাকায়। না না, ঠিক আছে, আপনি ঘামছেন তো, কষ্ট হচ্ছে, তাই বললাম আর কি। রোহানকে দেখে সে উৎফুল্ল হয়ে বলে ওঠে, ও মাই গড, রোহান তুই? আমি নিহারিকা। কতদিন পরে তোর সাথে আবার দেখা হলো, বস না। রোহান বসে, ঘাম মুছে জল খেয়ে খানিকক্ষণ চুপ হয়ে থাকে। তারপর বলে, আমি আসলে খুব ক্লান্ত রে, মনে হয় অসুস্থ। মানে কেন রে, কি হয়েছে? রোহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেমন আছিস বল? আমি ভালোই আছি। তুই তো সরকারি চাকরি পেয়েছিস, তাই না? ব্যাস, এই চাকরির কথা শুনলেই মনে পড়ে যায় ওর প্রথম পোস্টিং এর কথা। মনে পড়ে যায় কিছু স্মৃতির কথা। আর ভাবতে পারে না। অজানা কোনো সংখ্যায় মুখ ঢেকে ফেলে ও। নিহারিকার কথায় সম্মতি ফিরে পায় রোহান। বলে, হ্যাঁ হ্যাঁ। তুই খুব ডিস্টার্ব আছিস মনে হচ্ছে, কেন বলতো? নিহারিকা কিছুটা উদ্বেগ প্রকাশ করে বলে, ডাক্তার দেখা। রোহান জানে এসবের কারণ কি, ঠিক জানে আবার জানেও না, কিন্তু সে এইটুকু বোঝে এই রোগ সারানো ডাক্তারের কাজ নয়। সে আবার বলে, কি হয়েছে একটু বলবি? রোহান বলে, ছাড় না, এই দেখেছিস কথায় কথায় জিজ্ঞেস করা হয়নি, তুই কবে এসেছিস? ফিনল্যান্ডে ছিলি না? এই তো পরশু। আমাদের পাড়াতেই থাকছিস? হ্যাঁ, পাড়াতেই আছি,
তাছাড়া আর কোথায় থাকবো? বাসে উঠলি দেখতে পেলাম না তো। ভিড় ছিল, তাই হয়তো খেয়াল করিসনি। এরপরে হয়তো নিহারিকা কিছু কথা বলল, কিন্তু রোহানের কোনো কথা কানে এলো না। ওরা কিছুটা পিছনে সিটে বসেছিল। ভিড় এড়িয়ে রোহানের চোখ পড়ল কেবিনের সিটে বসে থাকা, মাথায় ঘোমটা থাকা একটা মেয়ের উপর। মুখটা ভালো করে চেনা যায় না, কিন্তু এই চোখ দুটো তার খুব ভালোভাবে চেনা। ভয়ে আতঙ্কে দরদর করে ঘামতে লাগলো। ঠিক তখনই কানে কানে কে যেন বলে উঠল, কিরে, পালিয়ে বাঁচবি ভেবেছিস? তোর ছাড়ার নেই, তোর ছাড়ার নেই। রোহানের আর আশেপাশে তাকানোর কোনো ক্ষমতা নেই। এই দিনের ঝকমকে আলোয় ভিড় বাসে রোহান প্রচন্ড চিৎকার করে হুমড়ি খেয়ে আছড়ে মাটিতে পড়ে। যখন সে চোখ খুলল, তখন সে দেখল রাস্তার ধারের একটা বাস স্ট্যান্ডের লম্বা চাতালে তাকে শোয়ানো। পাশে উদ্বিগ্ন নিহারিকা আর কিছু উত্তেজিত জনতার ভিড়। সে চোখ খুলতেই একটা গুঞ্জন উঠল, ওই দেখো চোখ খুলেছে, ওই তো চোখ খুলেছে। নিহারিকা বলল, উঠতে পারবি? দেখি, সাবধানে সাবধানে উঠে বসতো। রোহান তাই করল। অতি সাবধানে উঠে বসল। নিহারিকা এগিয়ে দেওয়া জল কিছুটা খেয়ে ধাতস্থ হলো সে। আমার কি হয়েছিল? ততক্ষণে উৎসুক জনতা সরে গিয়েছে, শুধু নিহারিকা আর রোহানই রয়েছে। নিহারিকা সবটা বলল। ওকে জিজ্ঞেস করল, তোর আগে কখনো এরকম হয়েছে? রোহান প্রথমে ঘাড় নেড়ে জবাব দেয়। এরপরে ঘড়ির দিকে তাকিয়ে সে বলে, সময় তো অনেক হলো, চল এবারে অফিস যাই, না হলে। তোর শরীরটা এখনো খারাপ, আমার মনে হয় তোর বাড়ি ফেরা উচিত। না রে নিহারিকা। রোহানের মনে একটা অজানা আতঙ্ক। বাড়িতে গেলেই তার মা প্রশ্ন করবেন। তার চেয়েও বড় হলো, ওই বাড়িতে থাকলেই মনে হয় যেন ওই দেওয়ালগুলো তেড়ে আসবে ওর দিকে, তারপর গিলে নেবে ওকে। অফিসে গেলেও মাঝে মাঝে ওর চারপাশে ঘিরে থাকা এক গাদা চোখ, ও কি তাহলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে? রোহান আর ভাবতে পারে না, জোর করে উঠে পড়ে বলে, না রে, অফিস আমাকে যেতেই হবে। এই বলে এক প্রকার হন্তদন্ত হয়ে হাঁটা দেয়। নিহারিকা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। টিফিনের আগে অব্দি সব ঠিকই ছিল। টিফিন খেয়ে রোহান যখন বাথরুমে এলো একটু ফ্রেশ হওয়ার জন্য, তখন সেই যথারীতি সবটা বাথরুম ভর্তি। এ তো আর পুরুলিয়ার মতো ছোট অফিস না, বেশ বড়ই অফিস। কয়েক হাজার স্টাফ কাজ করে, কিন্তু এখানে পাবলিক টয়লেটের মতো টয়লেট নেই। টয়লেট সবকটাই পার্সোনাল টয়লেটের মতো। টিফিন টাইমটা ভিড় হয়। খানিকটা দাঁড়িয়ে থাকার পর বাথরুম খালি হলো। বাথরুমে ঢুকে টিফিন ক্যারিয়ারটা ধুয়ে নিজের চোখে মুখে জল দিতে লাগলো রোহান। হঠাৎই পেটের তলার দিকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। প্রথম কয়েক মিনিট সে পাত্তা দিল না, মুখ ধুয়ে যেতে লাগলো, কিন্তু পরক্ষণেই পেটের ভিতর থেকে যেন সবটা উঠে আসতে চাইল। এত যন্ত্রণা হতে লাগলো যে রোহান সোজা হয়ে দাঁড়াতে অসমর্থ হয়ে উঠল। সে যখন প্রায় ঝুঁকে পড়েছে, আবছা চোখে সে দেখতে পেল তার পায়ের ফাঁক দিয়ে প্যান্ট চুইয়ে গড়িয়ে পড়ছে টাটকা তাজা রক্ত। সে সেই অবস্থাতেই প্রচন্ড ভয় পেয়ে গেল। কষ্ট করে মাথাটা তুলতেই সে আয়নায় যা দেখল তাতে তার বুক শূন্য হয়ে গেল মুহূর্তে। আয়নায় কেউ যেন ছিটিয়ে দিয়েছে রক্ত, আর সেই আয়নাতেই প্রতিচ্ছবি ধরা পড়েছে। ঠিক তার পেছনে দাঁড়িয়েছে সেই মেয়েটি, যার দৃষ্টি স্থির, যাকে চেনে খুব ভালো করে রোহান। কিন্তু তার চোখ দুটো, উফ, কি ভয়াবহ! গোটা বাথরুমে ছড়িয়ে পড়ে আছে উগ্র একটা গন্ধ, যে গন্ধ মিলনের, এক নারী ও পুরুষের সম্মিলিত কামরসের গন্ধ। ভয়ে প্রচন্ড চিৎকার করে ওঠে রোহান। তারপরে অন্ধকার নেমে আসে ওর দু চোখে।
আজ অমাবস্যা। অন্ধকার রাতের গায়ে জোর করে আরো অন্ধকার চাপিয়ে দিয়েছে কেউ যেন। একটি বৃদ্ধ শ্মশান ভূমি। সেই শ্মশান ভূমি যে কোনো শুভ ইঙ্গিত বহন করে না, তা তার পরিবেশ দেখলেই বোঝা যায়। চারিদিকে গহীন জঙ্গল, ঠিক ঠিক করছে অন্ধকার। কিন্তু যে জায়গায় চিতা, সেখানে দাও দাও করে ধ্বনি চলছে। একজন সাধক আর একজন নারী বিশেষ আসনে উপবিষ্ট। দুটি মানুষের লিঙ্গ একে অপরের সঙ্গে আবদ্ধ। সাধক মন্ত্র পড়ছেন আর তার কোমর ধীরে ধীরে ওঠানামা করে চলেছে। এই উপাচার যে কোনো শুভ উদ্দেশ্যে ঘটছে না, সেটা দেখেই বলা যাবে। চিতার সামনে জ্বালানো হয়েছে ধুনি। চিতার উপরে বিশেষ চিহ্ন আর তার উপরে দুটি মানুষ। গোটা চিতায় যে সমস্ত বস্তু রাখা হয়েছে তার বর্ণনা অতি সাংঘাতিক। ঠিক সামনে একটি আস্ত শুয়োরের কাটা মাথা, বাঁদিকে একটা মৃত রাজহাঁস, তার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে তার দেহ রক্ত শূন্য, আর ডান দিকে একটা মৃত শিশুর দেহ। পিছনে সোজাসুজি একটা বিষাক্ত সাপ, যার দেহ বরাবর লম্বা করে গিঁথে দেওয়া হয়েছে একটা ধারালো অস্ত্র। ডান দিকে একটা জীবন্ত ছোটখাটো মহিষ শিশু, যার পা বেঁধে ফেলে রাখা হয়েছে, আর তার বাঁ দিকে একটা মাদি কালো বিড়াল, যেটা সম্ভবত সন্তান সম্ভবা। দুটো মানুষ, সেই তান্ত্রিক, সেই মেয়েটি, দুজনেই নগ্ন। রতিক্রিয়া আবদ্ধ তারা। উগ্র মারণ মন্ত্র উচ্চারণ করছে সে। হঠাৎ আকাশ যেন গভীর হয়ে গেল। যে চিতা কালো হয়ে মিশেছিল অন্ধকারের সাথে, কারোর এক আগমনের সংকেত পেয়ে জ্বলতে লাগলো লাল হয়ে। একদল পেঁচা বিভৎস ও বিকৃত কণ্ঠে চিৎকার করে যেন তাকে স্বাগত জানালো। তান্ত্রিক এক হাতে তুলে নিলেন খড়গ, কিন্তু না, আসন ত্যাগ করেনি। সেই খড়গ হাতে নিয়ে তিনি মুখে এক বিকৃত আওয়াজ করে সোজা চললেন সেই মহিষের ঘাড় বরাবর। মহিষের ধর থেকে মুন্ডু বিচ্ছিন্ন হয়ে গেল। সেই বিভৎস দৃশ্য দেখে বাধা থাকা মাদি বিড়ালটা যেন উপরে পড়ে। তার জন্য কি ভয়ানক পরিমাণ অপেক্ষা করছে তার বলার অপেক্ষা রাখে না। মুখে আওয়াজ করলেন তিনি। বিড়ালটি স্থির হয়ে গেল। এরপর চাইলেন মেয়েটির দিকে। একই গতিতে নিজের কোমর ওঠানামা করতে করতে তিনি বললেন, কিরে, প্রতিশোধ নিবি না তুই? মেয়েটি কামাতুর গলায় উত্তর দিল, নেওয়ার জন্যই তো এত কিছু। নেব, আমি প্রতিশোধ নেব। তান্ত্রিক হেসে উঠলেন প্রচন্ড শব্দ করে, বললেন, তবে তবে আজ তুই নিক্ষেপ কর। আজ তোর সুখ লাভ হবে, আর সেই সুখেই শান্তি পাবে কামোথা, শক্তি পাবে কামোথা। তীব্র স্বরে হেসে উঠে মেয়েটি দুটি স্তন পরম যত্নে মর্দন করে দিলেন তিনি। তান্ত্রিকের হাতে লেগে থাকা লাল রক্তে মেয়েটির নিভাবরণ শরীর লাল হয়ে উঠল। মেয়েটি নিক্ষেপ করল, আর প্রবল সুখে দুজনের মুখ দিয়ে উচ্চারণ করল সুখ সূচক শব্দ। আর ঠিক তখনই আকাশ বাতাস ফাটিয়ে বাজ পড়ল। গোটা শ্মশানে যেন ধুলোর ঝড় উঠল। প্রচন্ড হাওয়ায় নিভে গেল সমস্ত ধ্বনি। দুটি মানুষের মিলন স্থল থেকে কালো মেঘের চেয়েও ভয়াবহ রক্ত নিয়ে সে উঠে এলো। তার সারা শরীরে মেঘের মতো কালো। আকারে সে ছোট্ট, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তার সারা শরীরে শুকনো কালচে আঁশ। পাঁচটা তার মাথা, মাঝেরটা কোনো এক বিষধর সাপের, একটি শূকরের, একটি রাজহাঁসের, আর একটি ছোট্ট শিশুর, আর একটা মহিষের। এই সে এতক্ষণ যাকে আহ্বান করছিল তান্ত্রিক, ভয়ানক প্রেত কামোথা। লিকলিকে দুটো হাত এগিয়ে গেল ভয়ার্ত মাদি বিড়ালটার দিকে। আর তখন আরো উন্মুক্ত হয়ে বইতে লাগলো হাওয়া। তীব্র হাতে লাগলো দুর্গন্ধ। পিশাচটা ওই মাদি বিড়ালটা হাতে নিয়ে দু হাতে যেন মুচড়ে দিল। হয়তো মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছিল প্রাণটি,
কিন্তু সে শব্দ কারোর কানে পৌঁছে যাওয়ার নয়। ততক্ষণে বিভৎস ও বিকৃত কণ্ঠে হেসে উঠেছেন তান্ত্রিক। স্বয়ং মৃত্যুদূতকে আহ্বান করে প্রতিশোধ নেওয়ার এক কুটিল হাসি। ব্যালকনিতে একাই বসেছিল রোহান। মোটে ভালো লাগছে না তার। এ কি হচ্ছে তার সাথে, কেন হচ্ছে? উত্তর কলকাতার এই রাস্তাগুলো রাত 9টা বাজলেই বড্ড ফাঁকা হয়ে যায়। রোহান ব্যালকনিতে বসে সেই নীরবতাটাকেই হয়তো গোগ্রাসে গিলছিল। এমনটা তো ছিল না সে। হাসি খুশি ছিল, প্রাণ ছিল তার প্রতিটা দিনে। তবে তবে এমনি হলো কেন? রোহান, ডাক্তার দেখাও। মনে হয় তোমার মেন্টাল হেলথে কোনো প্রবলেম হচ্ছে। রোহানের চুপ করে থাকা ছাড়া আর কিছু করার ছিল না, কারণ সে খুব ভালো করে জানতো এ অসুখ নয়। তার সাথে যা কিছু ঘটে চলেছে সারা পৃথিবীতে আর কারোর সাথেই হয়তো ঘটে না। তবে কি পাগল ভাববে সবাই ওকে? মাথায় একটা দুশ্চিন্তার ভারী পাহাড় চেপে বসতে যাবে, ঠিক তখনই নরম হাতের স্পর্শে মৃদু চমকে উঠে রোহান পিছনে ফিরে দেখে মা এসেছেন। মাকে দেখে আর স্থির থাকতে পারে না রোহান, কেঁদে উঠে হাউমাউ করে। মা রোহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কি হয়েছে বাবা, আমায় বলতো। তোর কোনো শরীরে কষ্ট হচ্ছে? রোহান কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। বলো না, পর করে দেবে না তো আমাকে? রোহানের মা রোহানের এই অসংলগ্ন কথাবার্তায় চমকে ওঠেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কেন এমন বলছিস বাবা? তুই আমাদের একমাত্র ছেলে, আমি কি তোকে আলাদা করতে পারি? রোহান এই কথায় কিছুটা যেন শান্ত হয়। তখন মাকে বলে, কিচ্ছু হয়নি মা। যদি কিছু হয় দেখো আমি সামলে নেব। রোহানের মা আদর করে বলল, ওরে, খুব বড় হয়ে গেছিস বল। আচ্ছা বাবা, চল, রাত হয়েছে, বাবা টেবিলে অপেক্ষা করছেন, চল খেয়ে নিবি, চল। মায়ের কথায় রোহান ডাইনিংয়ে গিয়ে বসে। দেখে বাবা আগে থেকেই বসে আছে। ও বসলে ওকে বলেন, কিরে, শরীরটা খারাপ তোর? কয়েকদিন ছুটি নে না। না বাবা, আমি ঠিক। বাকি কথাটা রোহান আর বলতে পারে না, কারণ ও স্পষ্ট দেখতে পেয়েছে বাবার পেছনে এসে দাঁড়িয়েছে সেই মেয়েটা। বড় অদ্ভুত তার চোখের দৃষ্টি, যে দৃষ্টিতে রোহানের বুক যেন শূন্য হয়ে যায় বারবার। রোহান দেখে মেয়েটি এসে দাঁড়ানোর সাথে সাথেই যেন রক্তের ধারারেখা বইতে শুরু করেছে তার পাশের দেওয়াল জুড়ে। না, এবারে রোহান নিজেকে আর ধরে রাখতে পারে না, প্রচন্ড চিৎকার করে ওঠে। দু চোখ বেয়ে নেমে আসে তার অন্ধকারে বাস ছুটে চলেছে। প্রচন্ড হাওয়ার তীরের বেগ ঢুকছে। রোহানের একটু আগে শীত শীত লাগছিল ঠিকই, কিন্তু এখন আর লাগছে না, কারণ তাকে জড়িয়ে রেখেছে সুজাতা। এই কিছুক্ষণ আগে তারা অপরিচিত ছিল, কিন্তু এখন যেন তারা কত পরিচিত। সুজাতার উন্মুক্ত পিঠের উপর রোহানের দু হাতের তালু খেলা করতে করতে জিজ্ঞেস করল, আপনার ভয় করছে না? আপনার ভয় করছে বুঝি? এই বলেই সুজাতার ঠোঁট ডুবে গেল রোহানের ঠোঁটে। দুটো ঠোঁটে কি প্রবল আকুতি! সেই সময় বাসের সমস্ত পরিবেশ থেকে ওই সিট দুটো যেন বিচ্ছিন্ন। রোহান এখন পাগা খেলোয়াড় হয়ে উঠেছে। সুজাতার একটা পা তুলে নেয় নিজের কোমরের উপর। এরপর নিজের গতিতে ছুটে চলল বাস, আর সেই বাসের গতির তালে তাল দিয়ে দুটো মানুষের কাম ক্রিয়ায় ব্যস্ত। কোনো ভ্রুক্ষেপ নেই তাদের এই বহির্জগতের উপর।
কে দেখলো না দেখলো জানার প্রয়োজন নেই তাদের। শুধু দুটো মানুষের চাহিদা যখন মিলে যায় তখন তারা একে অপরের কাছে ক্ষণিকের জন্য হলেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাসটা হর্ন দিল জোরে, অন্তিম নিক্ষেপ করল, তারা দুজনে একসাথে মৃদু চিৎকার করে উঠল। বাসের আওয়াজে সেই শব্দ অন্য কারোর কানে যাওয়ার কথা নয়। পরম সুখে সুজাতাকে শক্ত করে ধরে ওপর নিচে করে চলল রোহান, আর চোখ বন্ধ করে সেই সুখ অনুভব করতে লাগলো। কিন্তু অলিঙ্গনরত রোহান খেয়াল করেনি সুজাতার চোখ ও মুখ আদল বদলেছে। চোখের মাঝখান দিয়ে বয়ে গেছে নীল রেখা, দৃষ্টি হয়েছে সংকীর্ণ। বাঁকা সে দৃষ্টি যদি রোহানের উপর পড়ত তখনই সে বুঝতে পারত সে কি ভুল করছে। ঘুমের মধ্যে রোহান দেখতে পেল আবার সেই মেয়েটাকে। ওকে খুব ভালো করে চেনে। ও সুজাতা। তীব্র এক দৃষ্টিতে সে চেয়ে আছে। রোহান ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পায়। মুখে প্রচন্ড শব্দ করে ধর্মর করে উঠে বসে বিছানায়। রোহানের মা ওর পাশে বসে একটু ঘুমিয়ে পড়েছিলেন। রোহান যে সেই খাবার টেবিলে অজ্ঞান হয়েছে এখনো চোখ খুলেনি। ডাক্তার দেখে গেছেন, বলেছেন ওর শরীরে কোনো অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরেই ব্লিডিং হয়েছে, তাই সে ক্লান্ত। জ্ঞান ফিরেছে কিন্তু বেঘরে ঘুমিয়ে পড়েছে সে। ঘুম ভেঙে গেলে আবার সে এরকম ট্রমাগ্রস্ত হয়ে পড়তে পারে। এই জন্য তার মা জেগেছিলেন সারা রাত। ভোর হয়ে আসছে দেখে তার দু চোখ জুড়ে গিয়েছিল, কিন্তু ছেলের চিৎকারে তাই আবার সে চোখ মেলে চাইলেন। ছেলের কাছে গিয়ে তার মাথা দু হাতে জড়িয়ে ধরে তিনি বললেন, ভয় নেই বাবা তোর, আমি তো আছি, ভয় নেই। রোহান তার মায়ের সান্নিধ্য পেয়ে দুকড়ে কেঁদে উঠল। রোহানের মা বললেন, কাঁদিস না বাবা, আমায় বলবি কি হয়েছে? রোহান এতদিন বলেনি, কিন্তু মানুষ যখন বিপদের শেষ সীমানায় এসে পৌঁছায় তখন আর বেশি কিছু ধরে রাখতে পারে না। সে বাধ্য হয়ে বলে ফেলে সবকিছু। কিন্তু এই ঘটনা তার সাথে কেন ঘটেছে সে সত্যিই জানে না। অন্ধকার রাস্তার পুরুলিয়া জেলার এই বাসে দুটো সম্পূর্ণ অজ্ঞাত মানুষ, যারা ক্লান্ত হয়ে নিজেদের এলিয়ে দিয়েছে সিটের সঙ্গে। যেটুকু তাদের পরিচয় তা তাদের শরীরের সাথে, বাকিটুকু একে অপরের বিষয়ে তারা কিছুই জানে না। কন্ডাক্টর হাঁক দিল, বীরভূম বীরভূম বীরভূমের লোকেরা উঠে আসবেন, বীরভূম বীরভূম বীরভূমের লোকেরা উঠে আসবেন। রোহান সুজাতাকে বলল, আমার তো স্টপেজ এসে গেছে, আপনি কার্ডটা রাখুন। এরপরে রোহান ঘনিষ্ঠ হয়ে সেই সুজাতার মুখের উপর আঙুল চালিয়ে বলল, এরপরে আবার দেখা হবে তো ম্যাডাম? অন্ধকারে বোঝা যায় না। মেয়েটি মৃদু হেসে বলে, ইয়েস, আমি রাতে কল করছি। রোহানের শার্টের কলারটা সুজাতা ধরে ওকে নিজের মুখের কাছে টেনে এনে বলে, আপনি না জাস্ট দারুণ। রোহান সুজাতার নরম ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে, আপনি না, তুমি। স্টপেজ এসে যায়। রোহান একেবারে যুদ্ধ জয়ের ভঙ্গিতে সিট থেকে উঠে নেমে যায় বাস থেকে। বাস থেকে নেমে সুজাতার দিকে হাত নেড়ে বিদায় জানায় রোহান। এরপর সম্পূর্ণ শীতকালটায় রোহান পুরুলিয়ায় পোস্টিং ছিল। প্রায় প্রতিটা শীতের রাতে রোহানের কম্বলের উষ্ণতা আরো বাড়িয়ে দিয়েছিল সুজাতা। কিন্তু বাদ সাধল ফাল্গুন আসতেই। রোহানের কলকাতার বদলির সময় এলো। মাঘের শেষের দিকে একদিন অফিসের বারান্দায় বসে রোদ পোহাচ্ছিল রোহান। পাশে এসে বসল রুদ্র। ওই অফিসে রোহানের সবচেয়ে ভালো বন্ধু। সে পাশে বসেই রোহানের কাঁধে হাত রেখে বলে, কি বস, শুনলাম নাকি রোজ কোয়ার্টারে মেয়ে ছেলে নিয়ে আসছো, কি ব্যাপার? রোহান একটু রেগে গিয়েই জবাব দিয়েছিল, জাস্ট চুপ কর, ওকে আমি বিয়ে করব। উফস, সরি সরি সরি। তা নাম কি? সুজাতা। সারা মুখে দুশ্চিন্তার কালো ছায়া পড়ে রুদ্রর। কি নাম বললে? সুজাতা। কেন? আচ্ছা, কিছু যদি মনে না করো একটা কথা বলবে?
হ্যাঁ বলো। একটা ছবি দেখাতে পারবে মেয়েটার? কেন পারবো না, দাঁড়াও। রোহান মেয়েটার ছবি দেখতেই তার মুখ একেবারে গম্ভীর হয়ে যায়। সে সবটা বলে কারণ সে জানে সুজাতার বিষয়ে। শোনো, সুজাতা একটা দুশ্চরিত্র, নোংরা, অতি উচ্চাকাঙ্ক্ষী মেয়ে। সে নানাভাবে ছেলেদের ফাঁসায় এবং অর্থ উপার্জন করে। এমনকি সে নাকি টুকটাক তন্ত্রমন্ত্র, কালা জাদুও জানে। রোহান প্রথমে শুনে বিশ্বাস করে না রুদ্রকে। সে বলে, মিথ্যে কথা, সুজাতা মোটেই এমন মেয়ে না। হয়তো ওর একবার বিয়ে হয়েছিল, কিন্তু সে তার প্রথম বিয়েতে কোনোভাবেই সুখী হতে পারেনি, তাই আমার কাছে এসেছে। ও সুখ পেয়েছে, আমি ওর না পাওয়াগুলোকে পূরণ করেছি। আমরা একে অপরের কাছাকাছি এসেছি, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। রুদ্র হাসে, তারপর বলে, বেশ তো, তা আমি যদি মিথ্যে বলি তাহলে অফিসের আর 5টা স্টাফ আছে, জিজ্ঞেস করে না গিয়ে। আর পারলে মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়েও একবার জিজ্ঞেস করিস। তুই ফেসে গেছিস বস, সাবধানে থাক। এই বলে উঠে যায় রুদ্র। বেশ চিন্তায় পড়ে যায় রোহান। কিন্তু ওই যে বলে, মন যদি সন্দেহের বিষ ঢুকে যায়, সে বিষ অতিশয় সাংঘাতিক। রোহান চারিদিকে খোঁজ নিয়ে জানতে পারে রুদ্র তাকে যা বলে গেছে সেটুকু একেবারেই ঠিক। রোহান ব্যাপারটা নিশ্চিত হয় ওদের অফিসের গার্ড সুদীপের কাছে। ও সুদীপকে সুজাতার কথা জিজ্ঞেস করতেই বলে, রাতে লাগবে নাকি? কিন্তু ওই মালটা ইদানিং কোনো একটা কারণে সার্ভিস বন্ধ রেখেছে। বলেন তো অন্য মাল দেখে দিয়ে। মাথায় আগুন ধরে যায় রোহানের। সেদিন সন্ধ্যায় আসে সুজাতা। কোয়ার্টারের ঢোকার সাথে সাথেই রোহান প্রশ্ন করে, দুপুরে কার বিছানায় ছিলে? এমন প্রশ্নের জন্য সত্যি প্রস্তুত ছিল না সুজাতা। সে বলে, কি যা খুশি বলছো? রোহান তেড়ে এগিয়ে আসে সুজাতার দিকে। যা খুশি বলছি, বাজারের মেয়ে ছেলে। রোহন! একদম চেঁচাবে না, আমি সব জেনে গেছি। সুজাতা মাথা নামিয়ে নেয়। ধীরে ধীরে রোহানের কাছে এসে বলে, যা শুনছো সব সত্যি। আমি মানছি, আমি টাকার জন্য এসব করতাম, আমি করেছি। এরপরে ধীরে ধীরে সুজাতা রোহানের বুকে হাত রেখে বলে, কিন্তু বিশ্বাস করো, তুমি আমাকে যা ভালোবাসা দিয়েছ, সেই ভালোবাসা আমি আর কোথাও পাইনি। আমি তোমায় সত্যি ভালোবাসি রোহন। এই কথা শুনে যেন প্রচন্ড রেগে ওঠে সে। সে ধাক্কা মেরে ছুঁড়ে দেয় সুজাতাকে। সুজাতা ছিটকে পড়ে। সেদিকে ভ্রুক্ষেপই করে না রোহান। কয়েক বান্ডিল টাকা ওর মুখে ছুঁড়ে দিয়ে বলে, এই নে, এটা তোর। আমি বলে দিচ্ছি, ফারদার আমার সাথে যদি যোগাযোগ করেছিস, নষ্ট মেয়ে মানুষ, আর কোনোদিন যেন আমার ধারে কাছে না দেখি। চল বেরো। আবার বিয়ে করবে, বাজারে মেয়ে ছেলে, আবার বউ সাজার শখ। ভাগ। খানিকক্ষণ চুপচাপ, একটা বাঁকা অথচ কঠিন শান্ত দৃষ্টিতে সুজাতার তাকায় রোহানের দিকে। তারপর বলে, রোহন বাবু, এর বদলা আমি নেব। জীবনে প্রথমবার আমি ভালোবেসেছিলাম, তোমায় আমি ছাড়ব না। এই বলেই টাকার বান্ডিলটা ছুঁড়ে দিয়ে সুজাতা চলে যায়। এরপরেই আর কিছুই হয়নি। সুজাতাও আসেনি। রোহান মিউচুয়াল ট্রান্সফার নিয়ে চলে আসে কলকাতায়। কিন্তু সেদিন কলকাতাও ফিরেছে ঠিক। তার পরের অমাবস্যা থেকে সেদিন সন্ধ্যায় দেখা যায় সুজাতার সেই দৃষ্টি তাড়া করে বেড়াচ্ছে রোহানকে। স্থির, অথচ কোনো একটা প্রতিজ্ঞা, যেন দৃঢ় প্রতিজ্ঞা। একের পর এক ঘটনা রোহান যেন অস্বাভাবিক, অপ্রাকৃতিস্থ হয়ে উঠেছে। এর জন্য কে দায়? সুজাতা? ও কি তবে বদলা নিচ্ছে? ওকে উপেক্ষা করে যাওয়ার প্রথম ভালোবাসাকে তবে কি ও একেবারে ধ্বংস করে দেবে? এই প্রশ্নের উত্তর রোহানের নিজেরও কাছে নেই। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙে রোহানের। তার মা অপেক্ষায় ছিলেন কখন ঘুম ভাঙবে রোহানের। রোহানের ঘুম ভাঙতেই রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সুরমা দেবী বললেন, আজ আর অফিস যেতে হবে না। সত্যি রোহানের আজ অফিস যাওয়ার মতো ক্ষমতা নেই। আজ তার বিশ্রামের প্রয়োজন। মায়ের স্নেহের পরশ পেয়ে
আজ সে মাকে সবটা বলে ফেলে কি ঘটেছিল তার সাথে পুরুলিয়ায়। অন্য সময় হলে তিনি হয়তো ছেলেকে বকাঝকা করতেন, কিন্তু আজ কিছুই করলেন না। ব্রেকফাস্ট করে রোহান বিছানায় শুয়েই ছিল। বাইরে নিহারিকার গলা পেয়ে টান টান হয়ে বসল। একটু পরেই মা এসে বললেন, দেখ রোহন, কে এসেছে। রোহানের মুখ চোখের অবস্থা দেখে নিহারিকা বলল, এ কি অবস্থা হয়েছে রে তোর? রোহান কিছু না বলে মাথা নামিয়ে থাকে। রোহানের মা নিহারিকার কাঁধে হাত রেখে বললেন, তুমি একটা ভালো তান্ত্রিক বা। রোহানের মায়ের কথা শেষ হয় না। নিহারিকা বলে, তান্ত্রিক? তান্ত্রিক কি হবে? ওর তো অসুখ করেছে, ডাক্তার দেখাতে হবে। এখানে তান্ত্রিক? দেখ মা, ব্যাপারটা সেরকম নয়। আমরা ডাক্তার তো দেখাচ্ছি, কিন্তু আমার মনে হয় কোনো তান্ত্রিক হলে না, ওই হয় না টুকটাক করলে। রোহানের মা নিহারিকাকে ব্যাপারটা চেপে যান। নিহারিকা একটু ভেবে নিয়ে বলে, দেখো আন্টি, তান্ত্রিক তো নেই, তবে আমার পরিচিত একজন মহারাজ আছেন। উনি তন্ত্রমন্ত্র জানেন কিনা জানি না, তবে অনেক মানুষ যায় ওনার কাছে। আমরাও যেতেই পারি। এই দিনই একটু বেলার দিকে নিহারিকা আর রোহানের মা রোহানকে নিয়ে রওনা দিলেন মহারাজের কাছে। শহরতলির একটি কালী মন্দিরে মহারাজ থাকেন। মহারাজ নিহারিকার পরিচিত। তার কাছে পৌঁছানো মাত্রই ওদের সাথে কুশল বিনিময়ের পর্ব শেষে মহারাজ জিজ্ঞেস করলেন, বলো নিহারিকা, তুমি ফোন করলে? হ্যাঁ মহারাজ, আমার বন্ধু রোহনের কিছু একটা সমস্যা হয়েছে, আপনি একটু দেখুন না। ও তো সত্যিই অসুস্থ। কি হয়েছে বাবা তোমার? রোহান মাথা নামিয়ে চুপ করে থাকে। রোহানের মা সবটা খুলে বলেন মহারাজকে। মহারাজ সবটা শুনে স্তম্ভিত হয়ে রইলেন কিছুক্ষণ। তারপর একটু স্থির থেকে বলতে লাগলেন, দেখুন, আমি যা বুঝতে পারছি ওর লক্ষণ সমূহ পরিষ্কার করে দিচ্ছে ও কামধার শিকার। সে কে? কামধা একটা প্রেত। প্রেত যোনি থেকে যার সৃষ্টি। কিন্তু সেই প্রেত বা অপজীব কখনোই কোনো মানুষের উপর শুধু শুধু প্রভাব বিস্তার তো করে না। তাকে চালনা করা হয়, তাকে জাগানো হয়, তবেই তার দ্বারা একজন মানুষ প্রভাবিত হয়। সুতরাং আপনাদের ধারণা ঠিক। প্রতিশোধ স্পৃহায় বা প্রতিশোধকে চরিতার্থ করার জন্য এই অপজীবকে রোহনের উপর চালনা করা হয়েছে। এই কথা শুনে রোহানের মা ফুপিয়ে কেঁদে উঠেন, আর রোহান মাথা নিচু করে নেয়। মহারাজ একটু চুপ করে থেকে আবার বলেন, মোহ, এই মোহ জীবকে জগৎ সংসারে আবদ্ধ করে রাখে। জীব মোহ আর ষড়রিপুর কৃতদাস মাত্র। এই মোহের কারণে পিতা ভালোবাসেন পুত্রকে, আর এই মোহের কারণেই জীবনে নেমে আসে চরম থেকে চরমতর সর্বনাশ। যেমনটা রোহনের জীবনে নেমে এসেছে। সাময়িক সুখ ভোগের অভিপ্সায় রোহন নিজের জীবনকে বিপন্নতার মধ্যে এনে দাঁড় করিয়েছে। এই প্রেত কামধার, যাকে আহ্বান করার জন্য কঠিন সাধনার প্রয়োজন হয়। সব থেকে বড় বিষয়, এই কামধাকে নারী ছাড়া কেউ তো কামনা করতে পারে না, এবং যে নারী একে কামনা করে তার মৃত্যু এক প্রকার নিশ্চিত। অর্থাৎ তাকে বলি দিতে হয় নিজেকে। একটি পিশাচ নয়, এই ক্রিয়ায় দুটি পিশাচ সৃষ্টি হয়। এক সাধারণ পিশাচ, দুই কামধা। সাধারণ পিশাচটিকে সৃষ্টির জন্য ওই নারীটিকে প্রথমেই বলি দেওয়া হয়। যে সাধকের দ্বারা কামধা সৃষ্টি হয়, সে এক বিশেষ মুদ্রায় ওই নারী পিশাচটার সাথে সঙ্গম করে। সাধক আর নারী পিশাচের মিলিত কামরসের ফসল এই কামধা। যে কোনো সাধারণ সাধক কোনোভাবেই কামধাকে সাধনা করে আহ্বান করতে চাইবেন না, কারণ তার মনে একটা ভীতি। বোঝাই যাচ্ছে এ মার্গ, এই পথ তো আর সহজ নয়।
যেমন সহজ নয় তেমনি নোংরা এক মার্গ। যাই হোক, সাধকের জীবনেও ওই কামধাকে কামনা করার জন্য নেমে আসতে পারে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি। একটা কথা মনে রাখতে হবে, এই কামধা যার ওপর চালনা করা হয়, হয় সে মরে আর নইলে সেই সাধকের মৃত্যু হয়। তার থেকে অতি সহজে পরিত্রাণ কিন্তু নেই। একজন শক্তিধর তান্ত্রিকের পক্ষে একজন পিশাচকে ঠেকিয়ে দেওয়া সম্ভব, কিন্তু দুজনকে কিন্তু এইখান থেকে একটা কথা পরিষ্কার, সুজাতা বলে যে মেয়েটির কথা আপনারা বলছেন, সে নিজেকে বলি দিয়েছে এবং নিজের আত্মত্যাগের মধ্যে দিয়ে সে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছে। রোহান নিজের কর্মের জন্য লজ্জিত হয়ে মাথা নামিয়ে নেয়। রোহানের মা অসহায়ভাবে বললেন, কোনোভাবেই কি সম্ভব নয়? আমার ছেলেটাকে বাঁচান মহারাজ, আমার যে একটাই সন্তান। এই বলেই টুকরে কেঁদে ওঠেন তিনি। মহারাজ বললেন, আপনি শান্ত হন, আমি একটু চিন্তা করি, উপায় নেই তবুও। এই বলেই মহারাজ তার দুটো চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে চিন্তা করতে থাকে। কিছুটা সময় এভাবেই কেটে যায়। রোহান মাথা নিচু করে থাকে। রোহানের মা আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছতে থাকে। খানিকটা পরে মহারাজ চোখ খুলে বললেন, আজ শুক্লা দ্বিতীয়া। আমি যতটুকুনি বুঝতে পারলাম, এই কামধাকে গত অমাবস্যায় অন্তিমবারের জন্য জাগিয়ে তোলা হয়েছে। আজই তার কাছে শুভক্ষণ। আজই সে তার কাজ সম্পন্ন করবে, অর্থাৎ রোহনকে হত্যা করবে। এই কথা শুনেই হাউমাউ করে কেঁদে উঠলেন রোহানের মা। মহারাজ দৃঢ় অথচ শান্ত গলায় বললেন, আপনি শান্ত হন। একজন প্রেত কিংবা পিশাচ, সে যতই শক্তিধর হোক না কেন, দেবস্থানের আশেপাশে কোনোভাবেই সে প্রবেশ করতে পারবে না। তাই আজকের দিনটা আপনারা যদি এখানেই থাকেন তাহলে হয়তো বিপদ কেটে যেতে পারে, কারণ এই মাতৃ মন্দিরে তার প্রবেশ কোনোভাবেই সম্ভব নয়। মায়ের মন্দিরে যদি সে প্রবেশ করে, তারপর সে তার নিজের ক্ষমতা আর সাহস দুটোই হারাবে। রোহানের মা শক্ত হয়ে বললেন, তাই হবে, আমরা যেখানেই থাকবো, এখানেই থাকবো আমরা। মহারাজ আবার বললেন, কিন্তু একটা মুশকিল আছে। রাত 12টা পর্যন্ত আমি থাকতে তো পারবো না। এক অতি জরুরি কাজে আমায় বর্ধমান যেতেই হবে। আমি ফিরবো সেই 12টার পর, কিন্তু ততক্ষণ কোনোভাবেই ঘুমিয়ে পড়া চলবে না। এই মন্দিরের বাইরে আর যাই হোক বেরোনো কিন্তু যাবে না। মন্দিরে নরহরি আছে, ওই এখানে সব দেখাশোনা করে। ওকেই আমি বলে যাচ্ছি, আপনাদের দেখাশোনা করবে, দুপুরে ও রাতের খাবারও দেবে। কিন্তু সাবধান, কোনোভাবেই আজ রাতে আপনারা 3 জন মন্দিরের বাইরে বেরোনোর চেষ্টা পর্যন্ত করবেন না। আর যাই হয়ে যাক না কেন, এখানেই থাকবেন। নিহারিকা বলে, বেশ তো, আমরা আজ রাতটা মায়ের নাম করেই কাটিয়ে দেব। রোহানের মা সম্মতি জানিয়ে ঘাড় নাড়েন। মহারাজ বেরিয়ে পড়েন তার কাজে। নিহারিকা যাওয়ার আগে বলে যান সব। নিহারিকা বাড়িতে জানিয়ে দেয়, আর এদিকে রোহানের মা তার বাড়িতে রোহানের বাবাকে সবটা জানিয়ে দেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মন্দিরের চাতালে টান টান হয়ে বসেছিল রোহান। এই একটা মেয়ে নিহারিকা, ছোটবেলার বন্ধু তার। কত সহজেই এত বিপদের দিনেও মেয়েটা ওকে, ওর পরিবারকে রক্ষা করতে চলেছে। দূরে তাকিয়ে রোহান দেখে মন্দিরের চাতালের উপর গর্ভগৃহের সামনে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন রোহানের মা। কিন্তু নিহারিকা কোথায়? রোহান চারিদিকে ঘুরে ঘুরে খুঁজতে থাকে। হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পেয়ে কিছুটা চমকে ওঠে। আমায় খুঁজছিলে? দেখে নিহারিকা দাঁড়িয়ে, নীল রঙের কুর্তিতে ভারী সুন্দর লাগছে তাকে। রোহানের মাথায় যে চিন্তার বোঝা চেপেছিল সেটা এখন কমে গেছে। এই নিরাপদ আশ্রয়ে এসে অনেকটাই কমেছে। রোহান সত্যি বলতে কি প্রথম দিন যখন নিহারিকাকে দেখেছিল
তখনও ঠিক খেয়াল করেনি, কিন্তু আজ খেয়াল করেছে। ভারী ভালো লাগছে তো। রোহান মাথা নামিয়ে নিচু স্বরে বলে, থ্যাংক ইউ রে। নিহারিকা হাসে, তারপর বলে, কেন? তুই যে এভাবে আমার বিপদে আমাকে। রোহানকে কথা শেষ করতে না দিয়ে নিহারিকা বলে, তোর বিপদ কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। জানি, কিন্তু কেন জানি না এই নিরাপদ আশ্রয়ে বড় শান্তি লাগছে রে। তুই যেভাবে। নিহারিকা এবার বিরক্তি প্রকাশ করে বলে, বারবার এক কথা মোটেই ভালো লাগে না রে। শোন, নিজের ছোটবেলার বন্ধুকে যদি সাহায্য না করতে পারি তাহলে কাকে করব? রোহান একটা লম্বা শ্বাস নেয়, সাহস করে বলে, তুই কিন্তু বেশ ভালো লাগছিস। নিহারিকা মাথা নামিয়ে নিয়ে বলে, আগে লাগতাম না বুঝি? না, তা বলছি না। রোহানকে আবার থামিয়ে দিয়ে নিহারিকা বলে, তোর তো চোখই ছিল না, বুঝবি কি করে বল? রোহান কিছুটা ছোটবেলার সময়টায় হারিয়ে যায়। সত্যি সে তখন কেমন একটা ছিল, পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, এমনকি নিহারিকাকেও বোঝেনি। আজকের দিনে দাঁড়িয়ে কেন জানা নেই, রোহান যেন বুঝতে পারছে নিহারিকা কি চাইছে বা সে কি চাইতো। রোহান বলে, সত্যি আমি একেবারে হাবা ছিলাম। নিহারিকা হাসে, তারপর বলে, এখনো তাই আছিস। রোহান আবার মাথা নামিয়ে রেখে বলে, তোর ঘেন্না হচ্ছে না আমার উপর? রোহানের কাঁধে হাতটা রাখে নিহারিকা, তারপর বলে, কিসের ঘৃণা পাগল? দেখ, মানুষ মাত্রই ভুল করে। তুই করেছিস একটা ভুল, এখন নিজে গিল্টি ফিল করছিস। দেখবি সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এটা তোর যে ভুল এটাও ঠিক বলা যায় না, তাই না? যাকগে, ওসব বাদ দে। কাকিমা দেখ চাতালে ঘুমিয়ে পড়েছেন, চল আমরা ওনাকে ঘরে নিয়ে যাই। রোহান একটুখানি চুপ থেকে জোর দিয়ে বলে ফেলে, নিহারিকা, তুই কি আমায় ভালোবাসিস? নিহারিকা রোহানের হঠাৎ করা এই প্রশ্নে চমকে উঠে বলে, সেটা তো সেই ছোটবেলা থেকে। দেখ, ভালোবাসা কিনা বলতে পারবো না, কিন্তু তোকে আমি কোনোভাবে যেন চাই, এইটুকুই। আচ্ছা, সেসব পরে দেখা যাবে, এখন চল ভেতরে চল। এরপরে ধীরে ধীরে বিকেল গড়িয়ে নেমে আসে সন্ধে। মন্দিরে মাতৃমূর্তিকা শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতি করা হচ্ছে। ধীরে ধীরে ভক্তবৃন্দ চলে গেল, মন্দিরের প্রাঙ্গণ ফাঁকা হয়ে যায়। ওরা ঘরে যায়। রোহানের মা রোহানকে বলেন কোনোভাবে এই ঘর ছেড়ে যাতে সে না বেরোয়। রোহান মাথা নাড়ে। রাত 10টা বেজে যায়, কিন্তু কিছুই হয় না, সবই স্বাভাবিক। রোহান বরং এই মুহূর্তে সুস্থ স্বাভাবিক মনে করতে থাকে নিজেকে। খাওয়া দাওয়া সেরে লাইট নিভিয়ে ওরা তিনজনই বসেই থাকে। ওরা ঠিক করেছে এই রাতটা ওরা না ঘুমিয়েই কাটাবে। একটাই তো রাত। মহারাজ ফিরবেন রাত্রি 12টায়, ততক্ষণ পর্যন্ত তো চিন্তা। যদিও মন্দিরের সবাই ওদের যত্নেই রেখেছেন। এছাড়া মন্দিরে যে সদা সুভাষ ভেসে বেড়ায়, সারা বাতাসে সেই বাতাস ওদের জানান দিচ্ছে ভয় নেই, এই স্থান নিরাপদ। রাত তখন কটা জানা নেই। হয়তো রোহান একটু ঢুলে পড়েছিল, চোখ দুটো লেগে গিয়েছিল তার। তলপেটে প্রবল যন্ত্রণায় ঘুমটা ছুটে গেল। গত কয়েক রাতের মতোই প্রবল সেই যন্ত্রণা। ও পাশে দেখে ওর মা ও নিহারিকা ঘুমিয়ে পড়েছে। রোহান মুখ দিয়ে হুড়মুড় করে থুথু বেরিয়ে আসে। রোহান বুঝতে পারছে তার লিঙ্গ যেন খসে পড়তে চাইছে। সে প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে তার পা ঘষতে থাকে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে থাকে তার। ঠিক সেই সময় খোলা জানলার দিকে চোখ যায় তার। এই জানলাটা দিয়েই রাস্তায় দেখা যায়। রোহান দেখতে পায় একটা নীলচে আলো সেই জানলা দিয়ে তার ঘরে আসছে। রোহান প্রচণ্ড যন্ত্রণার মধ্যে মনে হয় ওই জানলার বাইরেই আছে তার মুক্তি। রোহান প্রচণ্ড কষ্টে উঠে দাঁড়ায়। যন্ত্রণা চোটে তার শরীর যেন বেঁকে যেতে শুরু করেছে। কোনো ক্রমে জানলার গরদের কাছে পৌঁছাতেই সে বাইরে দেখতে পায় রাস্তার উপর দাঁড়িয়ে আছে সুজাতা। না,
এবারে মোটে ভয় পায় না রোহান। বিগত কয়েকদিন যে বাঁকা দৃষ্টি সে দেখছিল, রোহান অন্ধকারে পরিষ্কার বুঝতে পারে এই দৃষ্টি সেই দৃষ্টি নয়। এই দৃষ্টিতে প্রতিশোধ নেই, রয়েছে ভালোবাসা। স্পষ্ট শুনতে পায় সুজাতা ডাকছে, রোহান, তোমার কি করে মনে হলো আমি তোমার ক্ষতি করতে পারি? আমি তোমায় ভালোবাসি। তুমি যত আমায় অবজ্ঞা করো, আমি কি তোমার কোনো ক্ষতি চাইতে পারি? ওই নিহারিকা তোমার ক্ষতি চায়। ও তোমার মাকে আর তোমাকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছে। তুমি এসো আমার কাছে, আমি তোমায় বাঁচাবো। আমি ছাড়া তোমার আর কেউ ভালো চাইতে পারে না। কই, এসো আমার কাছে, এসো, আমি ডাকছি, রোহান এসো। রোহানের মাথা তখন তাল কই পাকিয়ে গেছে। কি করতে হবে সে জানে না, মহারাজ কি বলেছিলেন সে জানে না, আগে কি হয়েছিল তাও সে জানে না। রোহান পাগলের মতো জানলাটা ভেঙে ফেলার চেষ্টা করে। পুরোনো আমলের মরচে পড়া ঘুম ধরা জানলা, কয়েকবার লাথি মারতেই উড় মুড়িয়ে ভেঙে পড়ে সেটা। আসলে রোহান তখন খেয়ালই করেনি প্রেতরূপী সুজাতার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে। দৃষ্টিতে তার ক্রূরতা, সাপের মতো লক লক করে বেরিয়ে আসছে তার জিভ। মুখের আদল যেন হয়ে উঠেছে বিভৎস এবং বিকৃত। এক লাফে ভাঙা জানলাটা দিয়ে বেরিয়ে আসে রোহান। মন্দিরের চৌকাঠি পার করে ফেলে সে। আর তখনই ঘটে যায় সেই বিভৎস ঘটনা। আকাশ যেন গর্জন করে ওঠে। কাতারে কাতারে পাখি বিকৃত চিৎকার করে উড়ে যায় সমস্ত আকাশ জুড়ে। রোহানের লিঙ্গ ভেদ করে চারিদিকে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে বেরিয়ে আসে মেঘের মতো কালো 5 মাথা যুক্ত রোহানের সাক্ষাৎ মৃত্যুদূত কামুধা। মহারাজ একটি কথা বলতে ভুলে গিয়েছিলেন, বা রোহানের মাকে হতাশ করতে চায়নি বলে বলেননি। কথাটা হলো, একটি নারী ও একটি পুরুষের মধ্যে পূর্ণ সঙ্গম না হলে নারীটি পুরুষটির জন্য কামুধাকে আহ্বান করতে পারে না। কারণ কামুধা বাসা বাঁধে পুরুষটির লিঙ্গে। অন্তিম দিনে, অর্থাৎ যেদিন তার প্রতিশোধ নেওয়ার দিন, পুরুষটির লিঙ্গ ছিঁড়ে বেরিয়ে এসে হত্যা করে তাকে। এই কারণেই তাকে আটকানো অসম্ভব। রোহান বাইরে বেরিয়ে আসতেই কিছুটা বুঝতে পারল যেন ওর সাথে কি হতে চলেছে। সঙ্গে সঙ্গে ওর হাত পা ভয়ে সিটিয়ে গেল। সেই সঙ্গে প্রচন্ড যন্ত্রণা, যেন নিম্ন দেশ থেকে কুণ্ডুলি পাকিয়ে ব্রহ্মতালোর দিকে উঠে যেতে চাইল। উখড়ে গেল রোহান। দলা পাকিয়ে বমির থোকা যেন রোহানের জিভ ঠেলে বেরিয়ে আসতে চাইল। সেই মুহূর্তে সে দেখতে পেল তার পা থেকে ঝুঁঝিয়ে রক্ত পড়ছে। একটা প্রচন্ড দুর্গন্ধ আর একটা পাংশেটে গন্ধ ওর নাকে ঝাপটা মারতে লাগলো বারবার। দূরে অসংখ্য বাদুর আর শিয়ালের দল যেন লড়াই বাঁধল নিজেদের মধ্যে। সে এক অতি বিভৎস আর অসহ্য শব্দ। ভয়ে গা শিউরে ওঠে। রোহান দেখল সুজাতার মুখটা ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। লক লক করে বাইরে বেরিয়ে আসে সাপের ন্যায় চেরা জীব। আগুন ঝরে পড়ছে যেন চোখ দিয়ে তার। রোহান আস্তে আস্তে কাটা কাছের মতো লুটিয়ে পড়ল। এই মুহূর্তে এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা তো তার নেই। তার চোখ বুঝে সে বুঝতে পারছে অনেক কিছুই। প্রচন্ড যন্ত্রণায় তার অন্তিম পরিণতি মৃত্যু, আর তার থেকে কয়েক আঙুল দূরে, তাও সে বুঝতে পারছে। এই পরিণতি কেন তার সেটুকুও সে বুঝতে পারছে। মায়ায় আচ্ছন্ন রোহান চাইছে হাত জোর করে ক্ষমা চাইতে, কিন্তু সেটুকুও সে পারছে না। এত তীব্র সেই মায়া ষষ্ঠ ইন্দ্রিয় তাকে প্রাণ ভিক্ষা চাইতে বললেও বাকি পঞ্চ ইন্দ্রিয় পরিচালনা করতে সে একেবারেই এই মুহূর্তে অক্ষম। তাই অসহায় চোখে চেয়ে থাকা ছাড়া এই মুহূর্তে তার আর কিছু করার নেই। ক্রমশ বাড়ছে তার শরীরের যন্ত্রণা। মুখ দিয়ে টস টস করে গড়িয়ে পড়ছে লালারস, আর চোখ ফেটে বেরিয়ে আসছে জলের ধারা। বলছে আমায় ক্ষমা করে দাও, আমায় বাঁচতে দাও। কিন্তু সেই মুহূর্তে কে বুঝেছে তার অন্তরের আকুতি? এখন রোহানের গলার উপর চেপে বসেছে সুজাতার প্রেম। কামুদার সাপের মতো মুখটা ধীরে ধীরে এগিয়ে আসছে রোহানের মাথা লক্ষ্য করে। সেই দুর্গন্ধটা সারা বাতাসে ছড়িয়েছে, সেটা ক্রমশ তীব্র হচ্ছে। তবে কি রোহানের ক্ষণিকের লালসাই রোহানকে
হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? আজ আপনারা শুনলেন সাত্তকী বসুর কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প কামুধা। আজকে গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু, আর অন্যান্য চরিত্রে আছে অভিক, অধ্যায়, পূজা, পার্থ অরণ্যদেব, পার্থ সারথী, সৌরভ, নীল, অর্কজয় এবং সৃষ্টি। গল্পের আবহে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে শুভদীপ ব্যানার্জি, পরিচালনায় আমি, আর স্ক্রিপ্টিংয়ে দেবাশ্রিতা। আচ্ছা, গল্পটা কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে রাখুন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। আজকের জন্য বিদায়, দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য কি করতে হবে? শুনতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের বঙ্গ কথার।